হাজারের অধিক যারা বিভিন্ন অঙ্গহানির শিকার হয়েছিলেন, পঙ্গুত্ব বরণ করেছিলেন, প্রত্যেকের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। আপনারা জানেন যে এই জুলাই আন্দোলনের আজকে 2 বছর, আজকেই শেষ দিন, কালকে 2 বছর পূর্ণ হতে যাচ্ছে। এই বা জুলাই 36-এর পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে কার্যত এই ট্রাইব্যুনালের কার্যক্রম আগস্ট মাস থেকে শুরু হয়। সেখানে তখন প্রথম একটি ট্রাইব্যুনাল বিচার কার্য শুরু করে। তার আগে একটি দীর্ঘ সময় মামলার ইনভেস্টিগেশনের একটা প্রক্রিয়া শেষ করে বিচার প্রক্রিয়া শুরু হয় এবং সেই হিসেবে পরবর্তীতে আরও একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বর্তমানে 2টি ট্রাইব্যুনাল কাজ করছে। আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির 23 জন কর্মকর্তা এবং আমাদের প্রসিকিউশন টিমের এর আগে 15 জন কাজ করত, এখন এটা বৃদ্ধি পেয়ে 20 জন কর্মকর্তা আমরা কাজ করছি। এই বিচার প্রক্রিয়ার মধ্যে একটি দীর্ঘ সময় লাগে আমাদের ইনভেস্টিগেশনে। যে 6টি মামলার বিচার ইতিমধ্যে হয়েছে আমাদের ওখানে, সেই 6টি বিচার আমি যোগদানের আগে 3টি, আমি যোগদানের পরে 3টি, এই 6টি বিচার কার্য শেষ হয়েছে। এবং আপনাদের অবগতির জন্য বলি যে এই 3টি বিচার এই 6টি বিচারেরই কিন্তু এই 6টি বিচারেরই আগে দীর্ঘ সময় আমাদের ইনভেস্টিগেশনে ব্যয় হয়েছে। বিচার প্রক্রিয়া তো একটা উল্লেখযোগ্য সময় লাগে, এটা আপনারা তো নিজেরা পর্যবেক্ষণ করেন, দেখতে পারেন। এক একটা মামলায় আমাদের 15 থেকে 20 জন পর্যন্ত আমাদের সাক্ষ্য নেওয়া লাগে এবং তার পরবর্তীতে নানান প্রক্রিয়ার শেষে বিচারের রায় হয়। সেই হিসাবে যদি আমি মূল্যায়ন করতে যাই, আমি মনে করি যে এই 1 থেকে 1.5 বছরের মধ্যে যে 6টা মামলার বিচার কার্য শেষ করতে আমরা পেরেছি, এটা আমি মনে করি যে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যেই এবং পাশাপাশি স্বচ্ছতা এবং নিরপেক্ষতার মধ্যে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে আমরা এই 6টি মামলার বিচার কার্য সম্পন্ন হয়েছে। এবং আমি মনে করি যে এর চেয়েও যদি দ্রুত আর বিচার কার্য করেন, তাহলে এই বিচার নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিতে পারে। তো সেই কারণে আমি মনে করি যে এটা স্বচ্ছতার সাথে এবং স্বাভাবিক গতিতে এগোচ্ছে। আর আরও প্রায় আমাদের 3টি মামলা এই মাসেই ইনশাল্লাহ রায়ের জন্য অপেক্ষমান। আজকেও আপনারা জানেন যে আমাদের একজন আসামি ওয়াইদুল কাদের, তার মামলার যুক্তিতর্কের শুনানি চলছে। মাহবুবুল আলম হানিফ সাহেবের মামলায়ও যুক্তিতর্ক শেষ, রায় যে কোনো দিন হতে পারে। আমাদের যাত্রাবাড়ি তাইম ভূঁইয়া যে অত্যন্ত নৃশংসভাবে যে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছিল, সেটারও যুক্তিতর্কের শুনানি কয়েকদিনের মধ্যে শুরু হবে এবং আরও কয়েকটি মামলা কিন্তু বিচার কার্যের প্রায় শেষ পর্যায়ে। আমরা মোটা দাগে যদি বলি যে জিয়াউল আহসান, যে তার মামলার সাক্ষী প্রমাণের প্রায় শেষ পর্যায়ে, আমরা খুব বেশি সময় নেব না। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা শেষ করতে চাচ্ছি এবং আমরা সবচেয়ে প্রায়োরিটি দিয়েছি যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, এই জুলাইয়ের মামলাগুলো খুব দ্রুততার সাথে আমরা ইনভেস্টিগেশন শেষ করে আমরা সম্ভাব্য আগামী 1 বছরের মধ্যে যাতে অন্তত জুলাইয়ের সমস্ত বিচার আমরা শেষ করতে পারি, সেই বিষয়ে আমরা একটা কমিটমেন্ট নিয়ে আমরা ইনভেস্টিগেশন এবং বিচার কার্যে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি আমাদের যারা ক্রসফায়ারে যে ঘটনা ঘটেছে সারা দেশে প্রায় 3000-এর অধিক, সেই মামলাগুলো আমরা ইনভেস্টিগেশন করছি। অনেকগুলো রিপোর্ট হয়েছে ইতিমধ্যে। আপনারা জানেন কক্সবাজারে যে কাউন্সিলের একরাম হত্যা, সেই মামলার বিচার কার্য আমরা শুরু করেছি। শাপলা চত্বরের বিচার কার্য আমরা শুরু করেছি। এরকম মোটা দাগে আমরা অনেকগুলো বিচার কার্য কিন্তু আমরা শুরু করেছি। আর জুলাইয়ের বিচারগুলোকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে যেমনটা দেখছি, পাশাপাশি আমরা কিন্তু গুম এবং ক্রসফায়ারের যে ঘটনাগুলো, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আমাদের 12টি মামলার রিপোর্ট
যেগুলো আমরা ওদের কাছে দিয়েছি এগুলো পর্যায়ক্রমে আহ, আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি। আরো কয়েকটা বাকি আছে, এগুলো আমরা কয়েকদিনের মধ্যে দিয়ে দিব। এই তো এইভাবে চলছে। আর আমাদের যে লোকবল আছে, আমাদের যে লজিস্টিক যা সাপোর্ট আছে তা দিয়ে আমরা নিরলসভাবেই আসলে তাদের এই বিচার প্রক্রিয়ার আমরা কাজ করে চলেছি। ছয়টি মামলায় 16 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে, হ্যাঁ, বেশিরভাগই পলাতক। এখন পর্যন্ত তাদের কার্যকরের যে প্রসেস বা উদ্যোগ, যে এই বিষয় নিয়ে আপনাদের যারা পলাতক থাকেন এখন এই বিষয়ে তো আসলে ইনফ্যাক্ট আমাদের কিছু করার নাই। কেউ যদি বিচার মোকাবেলা করতে না চায়, তিনি পলাতক থাকেন, তাহলে তো আইনের বিধান অনুযায়ী পলাতক ব্যক্তির বিরুদ্ধে যেভাবে বিচার হয় সেভাবেই আমাদের বিচার চলছে। এখন রায় কার্যকরের ক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত তাদেরকে আনা যায়, অথবা তারা আত্মসমর্পণ করেন, অথবা তারা গ্রেফতার হন, তাদেরকে না পাওয়া পর্যন্ত তো রায় কার্যকর করার সুযোগ নাই। তবে আমরা যেগুলো ফাইন যেগুলো আছে, তাদের অর্থনৈতিক যে জরিমানাটা আছে, সেই প্রক্রিয়াটা আমরা, যাদের বিচার হয়ে গেছে সেই প্রক্রিয়াটা আমরা কিছুদিনের মধ্যে শুরু করব আশা করছি। যে যাদের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ আছে, অথবা যে অন্যান্য যে অনেক 1 লাখ টাকা জরিমানা, 2 লক্ষ টাকা জরিমানা, বা এই যে ফাইনগুলো আছে বা সম্পত্তি কনফিসকেশনের যে আদেশগুলো আছে, সেইগুলো কিভাবে দ্রুত বাস্তবায়ন করা যায়, আসামি পলাতক থাকা সত্ত্বেও ওইটা করা যাবে। তো সেই প্রক্রিয়াটা আমরা শুরু করতে যাচ্ছি। আমরা এটা আপনাদের কাছে একটু ইনফরমেশন দিয়ে রাখি, কারণ আমাদের এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই যাবৎকাল কোনো সম্পত্তি বাজেয়াপ্তির ঘটনা এবং সেই সম্পত্তিটা কি প্রক্রিয়ায় মানে বাজেয়াপ্তিটা কার্যকর হবে, কিভাবে বিক্রি করে টাকা আদায় করে শহীদ পরিবারের মধ্যে বিতরণ হবে, এই বিষয়ে কিন্তু কোনো নজির নাই। তো আমরা প্রথমবারের মতো এটা শুরু করতে চাচ্ছি। আমরা আইন কানুনগুলো পর্যালোচনা করে দেখছি, সেখানে আমাদের রুলস অফ প্রসিডিউরের মধ্যে সুনির্দিষ্ট গাইডলাইন নাই। তো সেই বিষয়ে আমরা আন্তর্জাতিক আইনে কিভাবে আছে এই জায়গাগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছি। এবং সেখানে সরকার যদি সেই রায়টা বাস্তবায়ন করতে হয়, তাহলে অন্যান্য আইন সরকার প্রয়োগ করতে পারবেন কিনা, এই বিষয়গুলো আমরা কাজ করছি। আশা করি দ্রুত এই বিষয়ে আপনারা একটা ফলাফল দেখতে পাবেন। এমন যে পিক এন্ড চুজ হয়, কখনো কখনো তদন্ত কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, কখনো প্রসিকিউশনের বিরুদ্ধে অভিযোগ ওঠে, এবং অভিযোগগুলো বিচার প্রার্থীরা পক্ষ থেকে দেয়া হয়। তো এই যে পিক এন্ড চুজ হয়, এই বিষয়গুলোকে আপনারা আগামীতে কিভাবে মোকাবেলা করবেন? আপিল পেন্ডিং থাকা অবস্থায় এই উত্তরটা দিয়ে ফেলে। হ্যাঁ। আপিল কার্যকর, আপিল পেন্ডিং থাকা অবস্থায়, এবং সংবিধানের একটা বিধান আছে যে ফাঁসির হলে সেটা অটো ডাইরেক্ট আপিল হবে, সেই সব বিধান কার্যকর ছাড়াই যে সম্পত্তি। আচ্ছা, আমি 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 দুইটা আলাদা আলাদা, আমি দুইটার উত্তর দিচ্ছি আপনাকে। প্রথমটা উনি যেটা বললেন যে পিক অ্যান্ড চুজ, একজন ইনভেস্টিগেশন অফিসার যখন ইনভেস্টিগেশন করেন, তার বিবেচনায় তিনি ইনভেস্টিগেশনে যা পান সেটা তিনি তুলে আনেন। এই ইনভেস্টিগেশন রিপোর্টের প্রেক্ষিতে আপনার নানান পারসেপশন তৈরি হতে পারে। আপনার কাছে মনে হতে পারে যে তিনি বোধহয় একজন আসামিকে ছেড়ে দিয়েছেন। আপনার কাছে এটাও মনে হতে পারে যে একজন আসামিকে বোধহয় তিনি অহেতুক ইমপ্লিকেট করে দিয়েছেন। এইটা একটা পারসেপশনের ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে যে এটা সততা যেমন আছে, এটা শুধু নিছক একটা পারসেপশনে হতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে কি, যে একজন ইনভেস্টিগেশন স্বাধীনভাবে ইনভেস্টিগেশন করে, আমরা সেই ইনভেস্টিগেশনে কোনো হস্তক্ষেপ করি না, অথবা কেউই করে না। স্বাধীনভাবে ইনভেস্টিগেশনে যদি মনে হয় যে একজন আসামি, তার বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ নাই, তাকে হয়তো সেন্ট আপ করছে না, অথবা একজন আসামির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আছে, আপনার বিবেচনায় মনে হইতে পারে যে এই লোকটা আসামি হওয়া উচিত না, কিন্তু আপনার এই ব্যক্তিগত পারসেপশন থেকে আসামি করা বা না করা আসলে এটা নির্ভর করে না। এটার একান্তই নির্ভর করে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। তবে হ্যাঁ, যদি এই বিষয়ে খুব অথেন্টিক অভিযোগ আসে, যে আপনি প্রচলিত আইনে যেমন দেখবেন বাদীকে নারাজি দেওয়ার একটা সুযোগ আছে, যে একটা ইনভেস্টিগেশন আমি মানি না, একটা নারাজি দেওয়ার সুযোগ আছে। আমাদের এখানকার ক্ষেত্রে হয়তো আপনাদের নানান তথ্য মাধ্যমে আমরা হয়তো এই অভিযোগগুলো পাই, এবং আমি আপনাকে উদাহরণ দিয়ে বলতে পারি
যে আপনাদের কিছু কিছু ইনফরমেশনের প্রেক্ষিতে অথবা আমি স্ববিবেচনায় আমি অনেকগুলো ইনভেস্টিগেশন যখন এসে দেখলাম যে আমার কাছে মনে হলো যে হ্যাঁ ইনভেস্টিগেশনগুলো আবার হওয়া উচিত, আমি কিন্তু ফেরত পাঠিয়েছি। দুই একটা ইনভেস্টিগেশনে আমার কাছে একই রকম রিপোর্ট আসছে, আবার দুই একটা কেসে কিন্তু আমি আবার নতুন করে আসামি করে আমি ফর্মাল চার্জ দিয়েছি। অতএব এখানে চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে যেটুকুন দায়িত্ব পালন করার ক্ষেত্রে নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং সততার সাথে যেটুকুন দায়িত্ব পালন করার, সেটা আমরা আপ্রাণ চেষ্টা করছি। এখন তার মধ্যে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, হয়তো আমাদের ত্রুটি বিচ্যুতিও থাকতে পারে কখনো কখনো, কিন্তু এটা অবশ্যই আপনাদেরকে আমরা খুব গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমরা এই যে পিক অ্যান্ড চুজ এই শব্দটার সাথে আমাদের বোধহয় একটু দ্বিমত আছে, যে এইরকমটা আমরা অন্তত আমার আমলে হয়েছে বলে আপনারা স্পেসিফিক বলতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। এবং এখন পর্যন্ত আমি এরকম বিতর্কিত কোনো কিছু হয় না। হ্যাঁ, আমাদের মধ্যে ওই যে বললাম যে আমাদের কিছু কর্মকাণ্ডে আপনাদের সন্দেহ থাকতে পারে, কিছু কিছু কর্মকাণ্ডে আপনাদের একটা মানে পারসেপশন তৈরি হতে পারে, কিন্তু পারসেপশন সন্দেহের সাথে কিন্তু ইনভেস্টিগেশনের কোনো সম্পর্ক নেই। ইনভেস্টিগেশন যা হবে আমরা তাই দাখিল করব। এবং কখনো কখনো আপনি এটা দেখেন, আপনাদেরকে পরিষ্কার করে বলি, আমি আইনটা সম্পর্কে একটু বলি আজকে, যেহেতু আজকে আমাদের কথা বলার সুযোগ আসছে। দেখেন, আমাদের এই আইনটার মধ্যে আমি সবসময়, অন্তত আমি আসার পরে চেষ্টা করছি যে আসলে এই ট্রাইব্যুনালে বিচার হওয়ার মতো যে মামলাগুলো সেই ট্রাইব্যুনালে হওয়া উচিত, যেগুলো আমাদের ডোমেস্টিক কোর্টে হওয়া উচিত সেগুলো ডোমেস্টিক কোর্টেই হওয়া উচিত। আমরা অহেতুক একটা যে মামলাটার বিচার নিম্ন আদালতে হওয়া উচিত সেটা আমরা ট্রাইব্যুনালে টেনে আনতে চাই না। আবার যে মামলাটির বিচার এই ট্রাইব্যুনালে হওয়া উচিত সেটা আমরা নিচের কোর্টকেও আমরা বা অন্য আদালতকে আমরা অ্যালাউ করতে চাই না যে এটা বিচার করা। সেই জায়গাটা নির্ণয় করাটা কিন্তু খুব ডিফিকাল্ট কাজ, যে কোনটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত অপরাধ, কোনটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার বহির্ভূত অপরাধ। এই জায়গাগুলো থেকে আমাদেরকে কিন্তু অনেক বেশি পড়াশোনা করে আমাদের কাজ করতে হয়। তো সেই জায়গা থেকে আপনি দেখেন যে আমাদের অনেকগুলো মামলা আছে, যা আমরা এখন পর্যন্ত আমাদের হাতে বেশ কয়েকটি মামলা আমাদের কাছে মনে হচ্ছে যে ইনভেস্টিগেশন আমরা করেছি ঠিকই, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার্য নয়। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে সে বিষয়ে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হবে। পাশাপাশি আবার এমন অনেকগুলো ঘটনা আছে যেগুলো আমরা এখন পর্যন্ত আমরা জেনেছি যে অন্য তদন্ত সংস্থা ইনভেস্টিগেশন করে ফেলেছে অথবা অন্য জায়গায় বিচার চলছে, সেই মামলাগুলো আমরা তুলে নেওয়ার একটা প্রক্রিয়া অব্যাহত আছে। এবং সেটাও কিন্তু খুব বিচার বিশ্লেষণ করে আইন অনুযায়ী কোনটা এখতিয়ারভুক্ত কোনটা এখতিয়ার বহির্ভূত এই জায়গাগুলো নির্ণয় করে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। পারসেপশন নানান রকম হতে পারে। আপনি একটা মামলা আমি যদি তুলে নিয়ে আসি, আপনার মনে হতে পারে যে উনি উদ্দেশ্য প্রণোদিতভাবে তুলে নিয়ে আসছেন। আমি একটা মামলা যদি ফেরত পাঠাই, আপনার পারসেপশন তৈরি হতে পারে উনি কেন ওটা ওখানে পাঠালেন। এই জায়গাগুলো নিয়ে আমরা কিন্তু আমাদেরকে পাজল করার কোনো সুযোগ নাই। স্বাধীনভাবে ইনভেস্টিগেশনকে কাজ করতে দিতে হবে, স্বাধীনভাবে প্রসিকিউটরকে তার সিদ্ধান্ত নেওয়ার সুযোগও দিতে হবে। দেখতে হবে যে প্রকৃত অর্থে বিচারটা হচ্ছে কিনা, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা সবাই এক জায়গায়, যে আমরা কাউকে যেন আমরা কোনো স্পিয়ার না করি, কেউ যেন আমাদের কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে হোক বা অন্য কোনোভাবে যাতে কোনো অপরাধী ছাড়া না পেয়ে যায়, আবার একইভাবে কোনো নিরপরাধ ব্যক্তিও যেন হয়রানির শিকারটা না হয়। এর মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে এবং এটা বিচারের প্রক্রিয়ায় গিয়া শেষ পর্যন্ত সমাধান হবে। আরেকটা আপনি যেটা বলছিলেন যে আমরা আপিলের প্রক্রিয়াটা কিভাবে হবে, যে অটোমেটিক আপিল হবে। দেখেন, একজন আসামি যদি পলাতক থাকে তাহলে কিন্তু আর অটোমেটিক আপিল হয় না। ফাঁসির আসামি তো তাকে আপিল চাইতে হবে। তো অটোমেটিক মানে কি, একজন আসামি পলাতক আছে তার আপিল কি অটোমেটিক হবে নাকি? সংবিধান থাকলেই হবে না? কিন্তু কি বললেন, অটোমেটিক বলে কিছু নাই, এটা এজ অফ রাইট হয়, অটোমেটিক না। শব্দটা হচ্ছে এজ অফ রাইট, অর্থ হচ্ছে যে যদি কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হয় তাহলে তার আপিলটা আদালতের অনুমতি চাইতে হয় না। তিনি যদি আপিল করেন এজ অফ রাইট এটা অ্যাডমিট হয়। কিন্তু আপনি যেটা বলছেন অটোমেটিক্যালি আপিল হয়ে যাবে, তাহলে তো একজন পলাতক আসামি তার আপিল হয়ে যাবে এমনি। এটা তো কোথাও কোনো আইনে হতে পারে না। কোনো পলাতক আসামি আইনের কোনো সুবিধা পায় না। এটা আপনার সংবিধানে, আমাদের প্রচলিত আইনে কিন্তু নাই।
অটোমেটিক আপিল বলে কিছু নাই, এজ অফ রাইট আপিল আছে। এটা হচ্ছে যে আপনি আসলেন, একটা আপিল ফাইল করলেন, এজ অফ রাইট সেই আপিলটি অ্যাডমিট হবে। শেখ হাসিনার মামলায় যে সাজা বাড়ানোর জন্য হ্যাঁ। আপিলটা আপনারা করেছেন, জি, ওইটা খুব দ্রুত শুরু করার কথা উদ্যোগ নিয়েছেন। আমরা যে কয়টা মামলা ইতিমধ্যে আমাদের এপিল আছে, এজ এ হোল আমরা সবগুলো আপিলই আমরা শুনানির একটা উদ্যোগ নিচ্ছি। কারণ আপনি জানেন যে অনেকগুলো আসামির অল্প সাজা হয়েছে, অনেকগুলো আসামির হয়তো সাজা কম না, এবং তাদের সাজার মেয়াদও প্রায় শেষ হয়ে যাচ্ছে। এই জন্যে আপনাদেরকে খুব ফ্র্যাঙ্কলি আমি বলি যে আমাদের যে আসামিগুলোর সাজা অল্প ছিল, যেগুলো আমরা এনহ্যান্সমেন্টের জন্য আপিল করেছিলাম, সেই আপিলগুলো আমাদের দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। অন্যথায় আমরা যদি আপিলগুলো এখন শুনানি না করি, তাহলে তো তাদের সাজা ভোগ করে তারা তো বের হয়ে যাবে। তো সেই কারণে আমাদের একটা জোর তাগিদ আছে, এবং এটা নিয়ে আমরা আসলে আমরা কাজ করছি। যে এটা টাইম ফ্রেম বলতে পারছি না, তবে আমরা খুব দ্রুত এই আপিলগুলো শুনানির একটা উদ্যোগ নিব। এটা আমাদের প্রয়োজনই নেই। আগামীকালকে বক্তব্য দেবেন, একটা গণমাধ্যমের কোনো একটা আমরা দেখতে পাচ্ছি প্রকাশ্যে একটি বক্তব্য দেবেন উনি। কে? পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা আগামীকাল বক্তব্য দেবেন, এবং শেখ হাসিনার বক্তব্য প্রচারে কি আমাদের কোনো বাধা আছে? কারণ হেইট স্পিচ নিয়ে একটা আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল, ওভারঅল ওনার বক্তব্য প্রচারে কোনো নিষেধাজ্ঞা ছিল না। এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তার বক্তব্য প্রচার করা যাবে কি যাবে না? এখন আমি আদার ব্যাপারে জাহাজের খবর নিব। কথা হচ্ছে যে উনি তো না এক এক সময় এক এক কথা বলেন, যে দেশে আছেন সেই দেশ ও এক এক রকম, এক এক সময় এক এক রকম কথা বলেন। একবার বলেন যে তাদের সংসদীয় কমিটি বলছে যে ভারতের মাটি ব্যবহার করতে দিবে না রাজনৈতিক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে। আবার উনি শুনি যে আবার 5 তারিখে বক্তব্য দিবেন। এখন উনি বক্তব্য দেওয়া, উনি বক্তব্য না দেওয়া, বা নানান রকমের, একবার শুনি ওনার রেকর্ডেড বক্তব্য শোনাবেন, একবার শুনি উনি জনসমক্ষে আসবেন। তো এইগুলো তো একেবারেই সোশ্যাল মিডিয়ার কিছু বক্তব্য, এটার অথেন্টিসিটি নিয়ে তো আমাদের কাছে কোনো প্রমাণ নাই। এক, সেকেন্ডলি হচ্ছে উনি বক্তব্য দেয় অথবা না দেয়, তাতে আমাদের এই ট্রাইব্যুনালের সাথে তো এইসব কাজের কোনো সম্পর্ক নাই। আমাদের দরকার হচ্ছে যে উনি দণ্ডপ্রাপ্ত, উনি দণ্ডপ্রাপ্ত। আমাদের সরকারের এখন কাজ হচ্ছে এই রায়টা কিভাবে বাস্তবায়ন করা যায়। সেই বাস্তবায়ন করতে গেলে তাকে আনার একটা ব্যাপার থাকে, আর তাকে যদি আনা না যায়, বাস্তবায়নটা দেরি হবে। আর উনি কোথায় কিভাবে বলবেন, কি বলবেন না, কি করবেন না, আসলে এই বিষয়ে আমাদের এখতিয়ার বহির্ভূত কাজ, এটা আমরা কিছু বলতে পারবো না। গতকালকে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। জি। ট্রাইব্যুনালও বিচার হচ্ছে, যদি ফৌজদারি আইনও বিচার হয়, তাহলে একই অপরাধে দুই জায়গায় বিচার নিয়ে কোনো কনফ্লিক্ট? এইটা আমি খসড়া আইনটা দেখেছি, আইনটা প্রণয়ন হওয়ার পরে আমরা হয়তো আরো মন্তব্য করতে পারবো। তবে যেটুকুন আমরা খসড়া আইনে দেখেছি, তাতে খুব একটা কনফ্লিক্টিং কিছু দেখছি না। কিছু কিছু গুম স্বতন্ত্র ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে, আর কিছু কিছু গুম যেটা মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হবে। যদি সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড হয়, তাহলে এটা মানবতা বিরোধী অপরাধ হিসেবে এই ট্রাইব্যুনালে বিচার্য। আর যদি সেটা ইন্ডিভিজুয়াল একটা গুমের ঘটনা হয়, তাহলে এটা স্বতন্ত্র ফৌজদারি অপরাধ এবং গুম বলে গণ্য হবে। এবং একটা জিনিস আপনি যেটা বলেছেন, আমি খসড়ায় যেটুকুন দেখেছি, সেটা হচ্ছে স্বতন্ত্র অপরাধ যেটা হবে ওইটা হবে গুম, আর সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড যেটা হবে, এটি কিন্তু আর গুম হিসেবে গণ্য হবে না, এটা মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হবে। এরকম একটা খসড়া আইনটায় আমরা এরকম প্রস্তাবনায় দেখেছি। তবে চূড়ান্ত আইন প্রণয়ন হওয়ার পরে আমরা এই বিষয়ে আরো বলবো। আপনি আগে বললেন যে তদন্ত শেষ করে বিচার প্রক্রিয়া শুরু করবেন জি। এক বছরের মধ্যে। আজকে বললেন যে বিচার শেষ করার ব্যাপারে আশাবাদী। হ্যাঁ। আসলে যতগুলো মামলা আছে, আগামী এক বছরে কি ভাইবল কিনা? আমি আপনাকে আমি আগে দেখবেন, আমি আসার আগে কিছু কিছু ইনভেস্টিগেশন আলাদাভাবে হয়েছে। যেমন ধরেন যাত্রাবাড়ির মামলায় আপনার টাইম বিয়ার একটা ইনভেস্টিগেশন হয়েছে, একই ইনভেস্টিগেশন কিন্তু আবার অন্যদের বেলায়ও হবে। আমি যেটা মনে করতেছি, চিন্তা করছি, সেটা হচ্ছে যে এই সবগুলো বিষয়টাকে কনসলিডেট করে আমরা একটা ইনভেস্টিগেশনে নিয়ে আসব। তাতে হবে কি, সময় আমার বাঁচবে, এবং একটা ইনভেস্টিগেশনের মধ্যে সবগুলো বিষয় আমি তুলে নিয়ে আসতে পারবো। এবং যেমন ধরেন সিরিজ অফ অ্যাক্টস যদি হয়,
আমি একটা ইনভেস্টিগেশনে আনতে পারবো, আনার সুযোগ আইনগতভাবে আছে। তো সেখানে আমি আলাদা আলাদাভাবে ইনভেস্টিগেশন করতে পারবো, আবার একটা ইনভেস্টিগেশন আমি নিয়ে আসতে পারবো। তো আমি যদি একটা ইনভেস্টিগেশনে নিয়ে আসি, সেখানে যে কজন ভিকটিমের ঘটনা আছে সবটা ইনভেস্টিগেশন, একটা ইনভেস্টিগেশন যদি তুলে আনা যায়, হয়তো আসামির সংখ্যা বড় হতে পারে, ভিকটিমের সংখ্যা হয়তো বড় হতে পারে, সাক্ষীর জবানবন্দির পরিধি হয়তো বড় হতে পারে, অথবা এভিডেন্সের সংখ্যা হয়তো বড় হতে পারে, কিন্তু আমি একটা ইনভেস্টিগেশনে নিয়ে আসতে পারবো। তাতে হয় কি যে ইনভেস্টিগেশনটা আরও স্বচ্ছ হইতে পারে এবং বিচারটাও খুব দ্রুত হওয়া সম্ভব। তাতে করে আমাদের অনেকগুলো ইনভেস্টিগেশন প্রয়োজন হবে না। সারা বাংলাদেশের ইনভেস্টিগেশনটা কিন্তু আমরা কয়েকটা ইনভেস্টিগেশনের মধ্যে আমরা কনসলিডেট করতে পারবো। এরকম কয়টা মামলা? ওই যে আমরা বললাম যে আমরা 9টা ইনভেস্টিগেশন, 109টা, 590টা অভিযোগের মধ্যে আমাদের 109টা তো আমরা বাছাই করে আলাদা করেছি। এই 109টার মধ্যে সারা বাংলাদেশের সম্পূর্ণ ঘটনা কিন্তু চলে আসে। তো সেই জায়গাটা যদি আমরা একটু কনসলিডেট করতে পারি এবং সেখানে একটা আসলে একটা ইনভেস্টিগেশনের একটা বড় প্রক্রিয়া এখানে কাজ করতেছি আমরা। সে ধরেন যাত্রাবাড়ির পুরো ঘটনাটাকে যদি একটা ইনভেস্টিগেশন আনা যায়, উত্তরার ইনভেস্টিগেশনে যদি একটা আনা যায়, নরসিংদীর পুরো ইনভেস্টিগেশনটা যদি একটার মধ্যে আনা যায়, তাহলে হয় কি যে আমাদের সময়, বিচার এবং সবগুলোতেই আমাদের একটা সাশ্রয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিচার প্রত্যাশী যারা পরিবার, তাদের আকাঙ্ক্ষাটা খুব দ্রুত মানে পূরণ করা সম্ভব হয়। আমরা দেখি আমরা আমরা মানে আমাদের মানে চিফ প্রসিকিউটর কার্যালয়ের লক্ষ্য হচ্ছে যে আমরা তদন্ত এবং বিচার দুইটাই যাতে আগামী 1 বছরের মধ্যে শেষ করা যায়, এটা নিয়ে আমরা যেন বছরের পর বছর না ঘুরে, এটা আমরা চেষ্টা করছি। কিন্তু মাননীয় চিফ প্রসিকিউটর আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে 6টি মামলা খুব দ্রুততার সাথে শেষ করার পরও 1.5 বছরে শেষ করা যায় না, শেষ পর্যায়ে রয়েছে। আপনি যে হিসাব দিলেন সেখানে 15টা মামলা হবে, তাহলে 20টা মামলা আমরা 1.5 বছরে প্রসিকিউশন শেষ করতে পারছে। তাহলে এই যে 109টা মামলা, সেটা মানে দ্রুতবদ্ধভাবেই হোক বা আলাদাভাবেই হোক, এই অল্প সময়ের মধ্যে কি আসলে মানে আশা করাটা যৌক্তিক কতটুকু? যে এটা একটু আমাদের জন্য দোয়া করেন, আমাদেরকে একটু সহযোগিতা করেন যাতে আমরা দ্রুততার সাথে পারি। মানুষের তো একটা প্রত্যাশা আছে যে জুলাইয়ের 2 বছর হয়ে গেছে, মানুষ যারা শহীদ পরিবার, যারা আহতদের পরিবার, তাদের তো একটা বিচার দ্রুত পাওয়ার একটা আকাঙ্ক্ষা তাদের মধ্যে আছে। আমরাও চেষ্টা করছি যে সে আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের দ্রুত ইনভেস্টিগেশন এবং দ্রুত বিচার। আমাদের উপরে আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমাদের জন্য একটু দোয়া করেন যাতে আমরা দ্রুত ইনভেস্টিগেশন এবং বিচারটা করতে পারি। ট্রাইব্যুনাল তো ধরেন এই যে দেখেন আমাদের প্রতিদিন কিন্তু একটা ট্রাইব্যুনালে 4টা-5টা করে মামলা থাকে, 4টা-5টা মামলা থাকে। এখন ধরেন আমরা যেহেতু প্রতিদিন এভাবে কাজ করছি, একটা সময় যদি চাপ অনুভব হয় আমরা সরকারকে অবহিত করবো, এবং সেখানে যদি ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াইতে হয় বা অন্যান্য লোকবল যদি আমাদের লজিস্টিক সাপোর্ট বাড়ানোর প্রশ্ন থাকে তখন পরিস্থিতি বলে বুয়া বেশ কিছু ভুয়া মামলা তো হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের মামলাগুলো, সেক্ষেত্রে আমরা তো সঠিক, আমি বলি শোনেন, আমরা সঠিক ঘটনার বিচার ইনভেস্টিগেশন করছি, আমরা কোনো ভুয়া ঘটনার বিচার করছি না বা ইনভেস্টিগেশনও করছি না। যদি কোনো ভুয়া হয় তাহলে সেই মামলায় কোনো ইনভেস্টিগেশন রিপোর্ট আসবে না। কথা খুবই পরিষ্কার, যদি কোনো ভুয়া অভিযোগ আমাদের কাছে থাকে সেই ভুয়া ঘটনার প্রেক্ষিতে কোনো ভুয়া রিপোর্ট আসবে না। যেগুলি সঠিক ঘটনা সেই সঠিক ঘটনার উপরে সঠিক রিপোর্ট আসবে এবং সঠিক বিচার হবে। দুইটা বিষয়, একটা মাসুদের প্রশ্ন বোধহয় আপনি একটু এই যে জাজমেন্ট একটা আছে যে হেড স্পিচ প্রচার করা যাবে, সেক্ষেত্রে শেখ হাসিনার যে হেড স্পিচের পার্টটা বাদ দিয়ে আমরা কি প্রচার করতে পারি না? ওইটা আমি আপনাকে বলি, ওখানে আমাদের কোর্টের একটা কন্টেম্পট পিটিশনে, একটা কন্টেম্পট রুলের উপরে, কন্টেম্পট অর্ডারে ছিল যে তিনি যাতে বিদ্বেষমূলক কোনো কথা না বলেন। দেখেন, বিদ্বেষমূলক কোনো কথা এটা প্রচলিত আইনেও বলা যায় না। আপনি যে কথায় ট্রাইব্যুনাল এর ইমেজ সংকটে পড়ে বা কন্টেম্পট হয়, এই বক্তব্য তো প্রচলিত আইনেও করা যায় না, আন্তর্জাতিক আইনেও করা যায়। তো সেখানে তখন তাকে কিন্তু ওনার বক্তব্য বলতে বারণ করা হয়নি, শুধু বলা হয়েছে বিদ্বেষমূলক বক্তব্য। সো উনি তো কত কথাই বলেন,
সেই জন্য তো কোর্ট কোনো সংজ্ঞায়িত করবে আচ্ছা এখানে আরেকটা না, বিষয় আছে এটা যে এটা মৃত্যুদণ্ড বিদ্বেষমূলক প্রাপ্ত যেটাকে আসামি করতে পারে। যেটা বিদ্বেষমূলক মানে আপনি নির্ণয় করেন ওইভাবে যে যদি এটা কন্টেম্পচুয়াস হয় তাহলে আপনার বিষয়টা অন্যরকম। আর যদি উনি স্বাভাবিক কথাবার্তা বলেন ওইটার উপর তো আমাদের কোনো নিষেধাজ্ঞা নাই। মাননীয় চিফ প্রসিকিউটর, আমরা এখন রাজনীতির মাঠে একটা বক্তব্য খুব জোরালোভাবে শুনছি যে শেখ হাসিনা দেশে ফেরার সাথে সাথে উনি তো বলছেন যে দেশে আসবেন ডিসেম্বরের মধ্যে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে, সরকারের সাথেও ভারতের আলোচনা হচ্ছে। যদি তিনি দেশে ফেরেন তাহলে অনেক রাজনৈতিক নেতাই বলছেন যে সরাসরি তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। আইন কি বলে, তাকে কি এর সাথে সাথে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে নাকি উনি আইনের কোনো সেফগার্ড পাবেন? আপনি মানে মাঠের কথা যদি আমাকে কোর্টে বলতে বলেন তাহলে তো আমরা কনফ্লিক্টিং হয়ে যেতে পারে। বিষয়টা হচ্ছে উনি যদি ধরেন আসেন, ওনার বিরুদ্ধে তো আমাদের কনভিকশন বা সেন্টেন্স আছে, উনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত। তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি যদি দেশে আসে তাহলে ওই রায়টা তো কার্যকর হবে, আইন অনুযায়ী রায়টা কার্যকর হবে। এখন উনি যদি আপিল করতে না পারেন অথবা আপিল না করেন, যেভাবেই আপনি বলেন, উনি যদি আপিল না করেন অথবা আপিল করতে না পারেন, আইনে যদি বার থাকে, অথবা যদি উনি করতে পারেন, উনি যদি আপিল করতে পারেন তাহলে এক প্রক্রিয়া শেষ হবে। উনি যদি আপিল করার সুযোগ না থাকে আইন অনুযায়ী, তাহলে তো রায় অন্যভাবে বাস্তবায়ন হবে। আর আপিল করতে পারলেও আপিল নিষ্পত্তি সাপেক্ষে তার রায় বাস্তবায়ন হবে। এখন এইটা তো তখন বলা যাবে। আমি অগ্রিম কি করে বলবো যে আসলে আমি তাকে ফাঁসি দিতে পারবো অথবা কার্যকর করতে পারবো অথবা পারবো না, কোনোটাই তো বলা মুশকিল। কিন্তু আইনটা তো আছে। এটা তো আইনে যেভাবে আছে তাই। কিন্তু এই প্রশ্ন উঠতে পারে ওনার আশা সাপেক্ষে। উনি না আসলে এইসব আলোচনা অর্থহীন। উনি আসার পরে তার পদক্ষেপের উপরে নির্ভর করবে ওই রায়টা কি প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে। তবে 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 আইনটা হচ্ছে যে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তার মৃত্যুদণ্ড কার্যকর হবে তাকে পাওয়া গেলে, যদি অন্যভাবে আর কোনো কিছু না থাকে। শেখ হাসিনার আশা নাকি আনা? সারেন্ডার করে আপিলের কোনো সুযোগ পাবেন না। হ্যাঁ, সারেন্ডার করে আপিলের কোনো সুযোগ পাবেন না। আচ্ছা, মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আমাদের দেশে কেউ বেল পেয়েছেন নজির নাই। এটা আপিল নিষ্পত্তি সাপেক্ষে ফয়সালা হয়। যারা যাবজ্জীবন প্রাপ্ত তারা জামিন পেতে পারে, নজির আছে। নির্বাহী আদেশ। কিন্তু নির্বাহী আদেশ তো আর আমাদের ব্যাপার না। নির্বাহী আদেশ তো সরকারের সাথে তাদের ব্যাপার, সেই বিষয়ে তো আমি কিছু বলতে পারবো না। তবে আইনগতভাবে যেটা আছে যে উনি যে সুযোগটা আছে, উনি দেশে আসলে উনি যদি আপিল করার সুযোগ আইন অনুযায়ী থাকে, আর যদি উনি আপিল করেন তাহলে আপিল নিষ্পত্তি সাপেক্ষে হবে। আর আপিল যদি তার করার এখতিয়ার না থাকে বা আপিল করার যদি আইনগত সুযোগ না থাকে তাহলে যাভাবে নিষ্পত্তি হয় সেভাবে হবে। এটা সম্পূর্ণ আইন অনুযায়ী বাস্তবায়ন হবে, এর বাইরে কিছু বলার চিফ প্রসিকিউটর এর আগে বলেছিলেন যে শেখ হাসিনাকে আনার বিষয়টা, আসার বিষয়টা না। তাহলে ওনার কি আশা নাকি আনা, কোনটা? আশা এবং আনা, আপনি যেটা বলছেন যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশা এবং আনা দুইটাই তো বলা যায়। উনি আসতেও পারেন, আনতেও পারেন। সরকার তাকে আনার জন্য চেষ্টা করছে। উনি নিজে নিজে যদি এসে যদি উনি আইনের কাছে সমর্পণ করেন নিজেকে, উনি নিজে নিজে এসে আইনের কাছে সমর্পণ করতে পারেন নিজেকে, অথবা তাকে আনা যেতে পারে। দুই প্রক্রিয়াই তো মানে ওপেন আছে। এখন এই প্রশ্নও তো আমি কি উত্তর দিব বলেন? কারণ হচ্ছে যে সরকার তো তার রায় বাস্তবায়নের জন্য আইনগতভাবে তার যে প্রক্রিয়া সেটা সরকার করছে। পাশাপাশি উনি যদি নিজে থেকে আসার চেষ্টা করেন এবং আইনে নিজেকে আত্মসমর্পণ করেন বা যে প্রক্রিয়াই করেন সেটা সেইভাবে হবে। এই বিষয়ে তো আসলে মানে কি বলবো, বলার তো কিছু নেই। অন্য বিষয়ে কথা বলে এগুলো অনেকবার আইনে আপিলের সুযোগ আছে কিনা এর আগে আমি বলেছি অনেকবার যে আইনে যে সেকশন 21 সাবসেকশন 2 or 3 ওখানে সেখানে দেখবেন যে ওখানে বলা আছে যে 30 দিনের মধ্যে তাকে আপিল করতে হবে। ওই সেকশনটার মধ্যে আবার বলছে যে 30 দিন অতিবাহিত হওয়ার পরে তার কোনো আপিল দায়ের করা যাবে না। এখন যেহেতু অ্যাপিলেট ডিভিশনে উনি আপিল কথার কথা, উনি যদি আসেন, উনি যদি আপিল দায়ের করার চেষ্টা করেন বা করেন, সেক্ষেত্রে সেটা অ্যাপিলেট কোর্ট
দেখবে আইন অনুযায়ী তার আপিল নেওয়ার সুযোগ আছে কিনা বা নাই। আমরা আপাতত দেখি যে 21-এর 3 অনুযায়ী যেহেতু 30 দিন পার হয়ে গেছে এবং যেহেতু ওই সেকশনে বলছে যে এরপরে আর কোনো আপিল লাই করবে না, অতএব আপিলের সুযোগ নাই বলে আইন অনুযায়ী আমার না, মত। চাইলে 104 যে কমপ্লিট জাস্টিস 104 কমপ্লিট জাস্টিস, শোনেন, 104 হলো যখন কোনো আপিল হয়, কোনো প্রসিডিং যখন অ্যাপিলেট কোর্টের সামনে থাকে, তখন কমপ্লিট জাস্টিসের প্রশ্ন ওঠে। যদি উনি এর আগেই যদি মানে আপিলটা অ্যাডমিসিবল কি অ্যাডমিসিবল না, সেখানে কমপ্লিট জাস্টিসের বিষয়টা দেখা যাক কি হয়। দেখেন, এই যে মুহূর্তে ট্রাইব্যুনাল একজন আসামির বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট দিল, বেনজির আহমেদের কথা বলছি, সেই মুহূর্তে উনি দুবাইয়ের কারাগার থেকে জামিনে বেরিয়ে গেছেন। প্রসিকিউশনে এর আগে আপনি এখানে বসে একটা ব্রিফিংয়ে বলেছিলেন যে ওনার বিরুদ্ধে মুম্বাইয়ের যে সমস্ত মামলা আছে এগুলো বিষয়ে সরকার আন্তরিক, আপনারাও আন্তরিক, এগুলো পাঠাবেন। তো আমরা দেখলাম যে তিনি জামিনে বের হয়ে গেছেন। এখানে কি প্রসিকিউশনের কোনো ব্যর্থতা আছে নাকি অন্য কোনো বিষয়ে আপনার যোগাযোগ আসলে আদৌ করতে পেরেছিলেন এই বিষয়ে, তাকে গ্রেপ্তারে আনার বিষয়ে বা অন্য কোনো বিষয়ে? বেনজির আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। আমাদের ট্রাইব্যুনালের কাজ হচ্ছে তাকে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া। এই পরোয়ানাটা বাস্তবায়ন করে বা এক্সিকিউশন করে সরকার। আমাদের ওখানে যে মানে বেনজির আহমেদকে দেশে আনার যে প্রক্রিয়াটা, আপনারা ইতিমধ্যে আমাদের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের ব্যাখ্যা আপনি শুনেছেন। তাকে আনার জন্যে আমাদের সরকারের পক্ষ থেকে সেখানে একটা ল ফার্ম নিযুক্ত করা হয়েছে, কিন্তু সেইটা মানে আদৌ তিনি জামিন পেয়েছেন কিনা, অথবা যদি পেয়ে থাকেন তাহলে কোন টাইপ জামিন পেলেন এবং বাকি প্রক্রিয়া কিভাবে হবে, এটা আসলে গভর্নমেন্ট বলতে পারবে ভালো। এটা তো আমাদের কোনো কাজ না, আমাদের ফাংশন আপনাদের ওয়ারেন্টগুলো দিয়েছি, আমরা দিয়েছি, আমাদের সবগুলো আমরা ওয়ারেন্ট পাঠিয়েছি।